সোরিয়াসিস স্কিন হয়ে গেলে তখন সেটা 2 to 4 ডেজ অর্থাৎ 2 দিন থেকে 4 দিনের ভিতরে স্কিন তৈরি হয়, যে কারণে একটার পর একটা স্কেল পড়তে থাকে। সবচেয়ে মেজর আমরা যেটা পাই স্ট্রেস। এই স্ট্রেস থেকে যদি কেউ রিলিফ থাকে, অনেক দীর্ঘদিনের স্ট্রেসের কারণে সোরিয়াসিস ক্রিয়েট করে, এন্ড দেন সোরিয়াসিস ভালো হওয়ার সময় আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার হয়ে থাকে। তো সোরিয়াসিস ভালগারিস হইলে আমরা সারা শরীরে ছড়িয়ে যায়, এবং এটা আমাদের যাদের দীর্ঘদিন সোরিয়াসিস থাকে তাদের এটা বেশি হয়। আর এটা যদি বেশি দীর্ঘদিন রাখা যায় তখন আমাদের সোরিয়াসিস আর্থ্রোপ্যাথি বা সোরিয়াসিস আর্থ্রাইটিস হতে পারে। অনেক সময় ফটোথেরাপি দেয়, ফটোথেরাপি ভালো, কিন্তু সেটা যদি আপনি ম্যাসিভ ফরমেশনে দেন পুরো হোল বডিতে এবং ফ্রিকোয়েন্টলি দিতে থাকেন, তাহলে একটা সময় স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। কেন হোমিওপ্যাথির বইতে আমি বলছি হোমিওপ্যাথি এই জন্যই খাবেন, হোমিওপ্যাথি একটা রুট। কারণ আমি প্রথমেই বলেছি আমরা কিন্তু কোনো ডিজিজ ট্রিটমেন্ট করা হয় না, একটা মানুষকে ট্রিটমেন্ট, পেশেন্টকে ট্রিটমেন্ট করা। আসসালামু আলাইকুম, আমি ডক্টর এনামুল হাসান সোহেল, আমি ডক্টর পলস বাংলাদেশে আছি। আজ আমি একটা টপিকস নিয়ে কথা বলবো। টপিকসটা হলো সোরিয়াসিস। সোরিয়াসিস টপিকস নিয়ে কথা বলতে গেলে ফার্স্ট আসে আসলে এটা অনেক দিন মানুষকে ভোগায়, দীর্ঘমেয়াদী। সোরিয়াসিস ইজ অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ হওয়ার কারণে এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে এটা কিউরেবল না, কিন্তু যেহেতু এটা মেডিকেল সায়েন্সে অবশ্যই আমরা এটাকে অ্যাকসেপ্ট করি, আমরা কিউরেবল না। যেহেতু আমি হোমিওপ্যাথি ডক্টর, সো হোমিওপ্যাথিতে কখনোই কোনো ডিজিজকে ট্রিটমেন্ট করা হয় না, এটা সবসময় ট্রিটমেন্ট করা হয় সেই পেশেন্টকে। সো এই জন্য আমাদের পেশেন্টের হিস্ট্রি নিতে হয় এবং পেশেন্ট হিস্ট্রি অনুযায়ী ট্রিটমেন্ট করতে হয়। সেক্ষেত্রে কি হয়, আমাদের অনেক সময় আমরা এক্সপিরিয়েন্স থেকে, আমার 14 বছর এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক সোরিয়াসিস ভালো হয়ে যায়, অনেক সোরিয়াসিস ভালো দিকে থাকে, উইদাউট সাইড ইফেক্ট সোরিয়াসিসকে হেল্প করে। সোরিয়াসিস আসলে অটোইমিউন ডিজিজ হওয়ার কারণে আমরা এখানে বলে থাকি যে সোরিয়াসিস হলে কি হয় হলো সাধারণত আমাদের ন্যাচারালি যে স্কিন 28 দিন পর পর চেঞ্জ হয়। সোরিয়াসিস স্কিন হয়ে গেলে তখন সেটা 2 to 4 ডেজ অর্থাৎ 2 দিন থেকে 4 দিনের ভিতরে স্কিন তৈরি হয়, যে কারণে একটার পর একটা স্কেল পড়তে থাকে। আর সোরিয়াসিসের মেইন আমরা লক্ষণ যদি দেখি, স্কিন লাল হয়ে যায়, সাথে স্যালিভার একটা সিলভার কালারের একটা স্কেল পড়ে উপরে, মানে স্কেলিং হয়। স্কেলিং মানে একটা চামড়ার পর একটা চামড়া হইলে সিলভারি কালার হয়ে যায়, সাথে ওখানে প্রচুর পরিমাণে ইচিং বা চুলকানি থাকতে পারে, বা আপনার স্কেলিং থাকে, চামড়া উঠে যেতে থাকে। সো এইটাই আমরা মেইনলি সোরিয়াসিসের লক্ষণ থাকে। সোরিয়াসিস বিভিন্ন কারণে হতে পারে, সেটা অ্যালার্জেটিক রিঅ্যাকশন হতে পারে, স্ট্রেস হতে পারে, আমরা এই ফিগারগুলো বলবো। মেইনলি আমরা সোরিয়াসিস বলতে বুঝি যে 2 থেকে 4 দিন পর পর স্কিনটি চেঞ্জ হয়ে যাবে এবং একটার পর একটা স্কেলিং হবে, উঠতেই থাকবে, আর আমাদের কষ্ট বাড়তে থাকবে, সরাইতে থাকবে। তো এটা সেক্ষেত্রে সাধারণত আমরা কি কি কারণে হতে পারে আমরা ধারণা করে থাকি যে 50 to 70%, 60-70% স্ট্রেসের কারণে হয়, যেটা বিভিন্ন ওয়েদারের কারণে হতে পারে, স্ট্রেসের কারণে হতে পারে। আর ইনজুরিতে 5% হতে পারে, ইনফেকশনে 5% হতে পারে, তারপর কোনো মেডিসিনের কারণে হতে পারে, জন্মগতভাবে মানে বংশীয়ভাবে কিছু হতে পারে, আর ন্যাচারালি 10% হতে পারে। তো এইসব বিভিন্ন পার্সেন্টেজের সবচেয়ে মেজর আমরা যেটা পাই স্ট্রেস। এই স্ট্রেস থেকে যদি কেউ রিলিফ থাকে, অনেক দীর্ঘদিনের স্ট্রেসের কারণে সোরিয়াসিস ক্রিয়েট করে, এন্ড দেন সোরিয়াসিস ভালো হওয়ার সময় আমাদের স্ট্রেস ম্যানেজমেন্ট দরকার হয়ে থাকে। আর আমরা এখানে সোরিয়াসিস ধরতে পারি যে সোরিয়াসিস কোথায় কোথায় হয়। সোরিয়াসিস আসলে আমাদের সারা শরীরেই হতে পারে। তো মেজর জায়গা হলো যে আমাদের এলবো বা কোনোই বলে আমরা, নি জয়েন্ট কিংবা হাঁটুতে হতে পারে, আমাদের সোলস পাম্পসে, হাতের তালু, পায়ের তালুতে হতে পারে, ট্যাঙ্ক বডির আশেপাশে হতে পারে, বিভিন্ন জায়গায় হতে পারে। সোরিয়াসিসের অনেক ধরন আছে। সাধারণত আমরা বেশি সোরিয়াসিস দেখে থাকি পুস্তুলা সোরিয়াসিস আছে, আর্থ্রোপ্যাথি সোরিয়াসিস আছে, সোরিয়াসিস ভালগারিস আছে। মেজর পার্টে আমরা সোরিয়াসিস ভালগারিসটাই দেখতে থাকি। তারপর ইরিডোমিক সোরিয়াসিস আছে, স্কাল্প সোরিয়াসিস আছে। তো ইরিডোমিক সোরিয়াসিসের মধ্যে আরো কিছু পার্ট আছে, যেটার মধ্যে হচ্ছে গোটা সোরিয়াসিস, পালমোপ্লান্টার সোরিয়াসিস, ইনভার্স সোরিয়াসিস। তবে আমি আমার এক্সপেরিয়েন্স থেকে দেখেছি যে মোস্ট অফ দেম কারণে যাদের সোরিয়াসিস ভালো হয়, সেটা পালমোপ্লান্টার সোরিয়াসিসটা ভালো হয় খুব ইজিলি, কারণ ল্যাক অফ পেট্রোলিয়ামের ঘাটতিতে এটা হয়ে থাকে, ড্রাইনেস হয়ে ফেটে যায় সোলস অ্যান্ড পাম্পসে। তাছাড়া সোরিয়াসিস যেটা পালমোপ্লান্টার সোরিয়াসিস ছাড়া যে সোরিয়াসিস ভালগারিস, এটা
সারা শরীরে সরে যায়, এটা একটু বেশি ডেঞ্জারাস হয়ে থাকে। অনেক সময় স্কাল্প সেবোরিক ডার্মাটাইটিসের জায়গা থেকে অনেক সময় সোরিয়াসিস হয়ে থাকে স্কাল্পে। স্কাল্প সোরিয়াসিস আরো বেশি ডেঞ্জারাস হতে পারে, ইচিং হতে পারে, খুব কষ্ট দিতে পারে। তো সোরিয়াসিস ভালগারিস হইলে আমরা সারা শরীরে সরিয়ে যাই, এবং এটা আমাদের যাদের দীর্ঘদিন সোরিয়াসিস থাকে তাদের এটা বেশি হয়। আর এটা যদি বেশি দীর্ঘদিন রাখা যায় তখন আমাদের সোরিয়াসিস আর্থ্রোপ্যাথি বা সোরিয়াসিস আর্থ্রাইটিস হতে পারে, এবং যে কারণে আমাদের তখন কি হয়, বোন ডিফর্মেটিভ হয়ে বেঁকে যেতে পারে, তারপরে হাঁটুতে প্রচুর পরিমাণ পেইন হতে পারে। এইগুলো আমরা ফেস করতে পারি। সোরিয়াসিস বলা যায় এইগুলোই আমাদের সোরিয়াসিসের প্রকারভেদ। তো এই সোরিয়াসিস হলে আমরা কি করতে পারি? বেশিরভাগ ক্ষেত্রে সোরিয়াসিস গুলো আমরা ট্রিটমেন্ট করি রেটিনয়েড দিয়ে করে। রেটিনয়েডের একটা সাইড ইফেক্ট আছে, সেক্ষেত্রে স্কিন খুব ড্রাই হয়ে যাবে, তারপরে ব্লাডে কোলেস্টেরল লেভেল বেড়ে যাবে। অনেক সময় ফটোথেরাপি দেয়। ফটোথেরাপি ভালো, কিন্তু সেটা যদি আপনি ম্যাসিভ ফরমেশনে দেন পুরো হোল বডিতে এবং ফ্রিকুয়েন্টলি দিতে থাকেন, তাহলে একটা সময় স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। যেহেতু অটোইমিউন ডিজিজ, ইমিউনি সাপ্রেশন যে মেডিসিনগুলো আছে সেগুলো অনেক সময় দিয়ে থাকে। তো ওইগুলো দিলে কি হয়, আপনার ইমিউনিটি গ্রাজুয়ালি ফল করতে পারে। হতে পারে সিস্টেমেটিক স্টেরয়েড দিতে পারেন। সিস্টেমিক স্টেরয়েড দিলে আপনার ব্লাড সুগার বেড়ে যেতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে। হতে পারে টপিক্যাল স্টেরয়েড। টপিক্যাল স্টেরয়েড আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। কিছু হইলেই আমরা সোরিয়াসিস হইলে আমরা কি করি, একটা অয়েনমেন্ট বা কোনো ধরনের যে অয়েনমেন্টগুলো ইউজ করি, এই অয়েনমেন্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে টপিক্যাল স্টেরয়েড থাকে, যেটা স্কিনকে লাইট করে দেয়। একটা সময় সাদা সাদা ফর্মেশন হয়ে যায়, ইভেন ওই জায়গা থেকে ভিটিলিগো হতে পারে। সো আমরা এটা থেকে একটু বেশি সাবধান থাকবো। আর সবচেয়ে মেজর অপশন যেটা, আমরা মোস্ট অফ সোরিয়াসিসের ট্রিটমেন্ট ক্ষেত্রে মেটোটক্সিক ইউজ করা হয়। মেটোটক্সিক যেটা ইউজ করার কারণে এটা দীর্ঘদিন ইউজ করলে কনফার্ম বোন ম্যারোতে এফেক্ট করতে পারে, আপনার কিডনি এফেক্ট হতে পারে, আপনার লিভার এফেক্ট হতে পারে। সো এটাই মেইনলি ট্রিটমেন্ট হয়। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে আপনি দীর্ঘদিন, যেহেতু অনেক দিন এটা ভোগে, অনেকে 20 বছর 30 বছর, তারা যদি এতদিন মেট্রাক্সিক খেতে থাকে কিডনি লিভার এফেক্ট হবেই। সো আপনারা কেন হোমিওপ্যাথির প্রতি আমি বলছি, হোমিওপ্যাথি এই জন্যই খাবেন। হোমিওপ্যাথি একটা রুট, কারণ আমি প্রথমেই বলেছি আমরা কিন্তু কোনো ডিজিজ ট্রিটমেন্ট করা হয় না, একটা মানুষকে ট্রিটমেন্ট, পেশেন্টকে ট্রিটমেন্ট করা হয় তার হিস্ট্রি নিয়ে, তার রুট থেকে কেন হচ্ছে, তার স্ট্রেসের কারণে হচ্ছে। অ্যাজ লাইক দ্যাট আমাদের কিছু মেডিসিন আছে, নেট্রামিওর স্ট্রেস রিলেটেড মেডিসিন। তো এরকম একটা, তার যদি আমরা স্ট্রেস পেয়েই যাই, তো ওই মেডিসিন না দেওয়া পর্যন্ত আপনি যত মেডিসিনই দেন তার কাজ করবে না। সো সেই জায়গায় আমাদের প্রচুর পরিমাণে একদম রুট থেকে যে তাদের কারণ জেনে তাকে ট্রিটমেন্ট করা হয়। সো এই জন্য আমরা বলতে পারি হোমিওপ্যাথিক, এবং উইদাউট সাইড ইফেক্ট। এখানে কোনো স্টেরয়েড নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, অনেক সময় অনেকেই বলেন যে হোমিওপ্যাথি স্টেরয়েড থাকে, এটা আসলে ভুল ধারণা। আমি আমার 14 বছরে আমি কোথাও স্টেরয়েড দেখি নাই। যদি কেউ স্টেরয়েড দেয় সেটা হোমিওপ্যাথি হতেই পারে না। আমি এই রেজিস্টার ডক্টর হিসেবে আমি দেখেছি, আমি কখনোই কোথাও স্টেরয়েড দেখিনি। হ্যাঁ, আমাদের মেডিসিনের রেকটিফাইড স্পিড থাকে, এটা জাস্ট ভেহিকেল হিসেবে, কিন্তু কোথাও কোনো স্টেরয়েড দেখিনি। সো স্টেরয়েডের কোনো চান্সই নাই। সো আমরা যেটা দিই সেটা রুট থেকে গ্রাজুয়ালি ধীরে ধীরে, একটু লেন্দি প্রসেস হতে পারে। লেন্দি প্রসেস ছাড়া আপনার অন্য অপশনও নেই, কারণ আপনি সোরিয়াসিস বলা হয় যে ইট নট কিউরেবল ডিজিজ ম্যানেজমেন্ট, তো অন্য প্যাথিতেও ম্যানেজমেন্টই করে। সো আপনি যদি হোমিওপ্যাথি যেন আশা করতে পারেন এই ম্যানেজমেন্ট করতে করতে আপনি ভালো হয়ে যেতে পারেন। এবং আমার কাছে আপনি স্ক্রিনে, আমি আপনারা দেখতে পারেন স্ক্রিনে যে আপনার দেওয়া হবে যে পেশেন্টগুলো ভালো হয়ে গেছে, আমি দেখেছি ভালো হয়। কিন্তু আমি আপনাকে এটাই বলবো না যে ভালো হবেই, এটা আমি কখনোই বলি না। কারণ কিন্তু এটা অন্য, আপনি একজন ভালো হোমিওপ্যাথির কাছে গেলে সে নিশ্চয়ই আপনাকে গাইডলাইন দিতে পারবে। সেক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি কি কি মেডিসিন ইউজ করতে পারি অনেকের কাছে থাকে। আসলে এটা তো হিস্ট্রি নেওয়ার পরে সিলেকশন হয়। তাও আমি কমন কিছু হোমিওপ্যাথ মেডিসিন যেগুলো সাধারণত ইউজ হয় এগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যেহেতু স্কেলিং হয় প্রচুর পরিমাণে, আমরা মেজরিনাম দিতে পারি, আমরা ফোল্ড পার্টে যেহেতু ফোল্ডিং জন্য বেশি হয় গ্রাফাইটিস দিতে পারি, পাসেটিলা দিতে পারি, রাস্টক্স দিতে পারি, ক্যালক্রিয়া কার্ভ আসতে পারে, আর প্রচুর পরিমাণে ইসিং থাকলে রুমেক্স আসতে পারে, ক্যালিয়ার্স আসতে পারে, আর্সেনিক অ্যালবাম আসতে পারে, নেট্রামিওর আসতে পারে, স্টাফিজ এগ্রিয়া আসতে পারে, ইফারসালফ আসতে পারে, অ্যান্ড মার্সল এটসেট্রা। আরো একটা মেডিসিন আসতে পারে সিমটমের উপরে। আসলে আমরা স্পেসিফিক মেডিসিন বলতে পারি না। তো যেটা আমি বলবো যে যখন একজন ভালো হোমিওপ্যাথ ডক্টরের কাছে যাবেন, নিশ্চয়ই আপনাকে স্ট্রিটে নিয়ে আপনার সিমটম ওয়াইজ আপনাকে সাপোর্ট করবে ইনশাল্লাহ।
সবচেয়ে বড় ব্যাপার যেটা হলো, আমরা ম্যানেজমেন্টটা চিন্তাই করি না সোরিয়াসিসের ক্ষেত্রে। সোরিয়াসিসের সবচেয়ে বড় পার্ট হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট যদি আপনি ঠিক মতো না মানেন, আপনি যত রকমই ট্রিটমেন্ট করেন কিচ্ছু হবে না। সো ম্যানেজমেন্টের 3টা পার্ট আমি আপনাদের ইম্পর্টেন্ট 3টা পার্ট বলে দিচ্ছি। আর বাকিগুলো আপনি যখন ট্রিটমেন্ট করবেন, ওই ডক্টর আপনাকে অবশ্যই গাইড করবে। একটা পার্ট হলো আপনি চেষ্টা করবেন রেগুলার কিছু ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড রেগুলার এক্সারসাইজ করার জন্য। 2 নম্বর ফ্লেক্স সিডস বা তিসির পাউডার প্রতিদিন সকালে এমটি স্টোমাকে খাওয়ার জন্য। এবং অবশ্যই যখনই আপনার সোরিয়াসিসের গোসল করবেন কিংবা রাত্রে শোবার সময় অবশ্যই আপনারা খুব ভালোভাবে ওই স্কিনে ময়েশ্চারাইজ করে শুবেন। এই ময়েশ্চারাইজার দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং এই সোরিয়াসিস মেনটেন করার জন্য। সো আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। আমি মোটামুটি সোরিয়াসিস সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিলাম। তবে সোরিয়াসিস নিয়ে অবশ্যই ভয় পাবেন না, কারণ আপনার ভয় এবং স্ট্রেস সোরিয়াসিসকে আরও বাড়িয়ে দিবে। আর আমরা সবসময় আপনাদের পাশে থাকি, পাশে আছি। সো চিন্তা করার কিছু নাই। চেষ্টা করবেন নর্মাল লাইফ লিড করার জন্য, রেগুলার এক্সারসাইজ করার জন্য। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।